হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট কবিতা খেয়া। কবিতাটা ছোট, কবিতার নামও ছোট, কিন্তু কবিতার মর্মার্থ বা গুণার্থের দিকে আমরা যদি দেখতে চাই তাহলে দেখব সেখানে কিন্তু এক বিশেষ দার্শনিক তত্ত্ব তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে। সে কথায় আমরা পরে আসছি। প্রথমেই বলবো, যারা সিবিএসসি ক্লাস 9-এ পড়ছো এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এ পড়ছো তাদের পাঠ্য কবিতা হিসাবে কিন্তু এই কবিতাটা তোমরা পাবে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, এছাড়া বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন পরীক্ষা বা তোমাদের বিভিন্ন রকম যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে তোমাদের যদি পাঠ্য বিষয় হিসেবে বাংলা রাখো, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের এই খেয়া কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতার স্থান পেয়েছে। এবারে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কাল 25শে বৈশাখ, তোমরা সবাই জানো এই 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আলো করে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। স্কুল জীবনে প্রথম বিদ্যালয়ে গিয়েই আবার ফিরে আসেন। বিদ্যালয়ে পাঠ তার কাছে ভালো লাগেনি, তিনি সেই স্কুল জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি। ঠাকুর পরিবার ভয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল, ভেবেছিলেন এই ছোট্ট রবি হয়তো তাদের মুখ উজ্জ্বল করবে না, হয়তো ঠাকুর পরিবারের যে ঐতিহ্য সেখানে কালিমা লিপ্ত করবে এই ছোট্ট রবীন্দ্রনাথ। কিন্তু না, ঠাকুরবাড়ির মুখ একেবারে উজ্জ্বল করে তুলল এই রবীন্দ্রনাথ ঠাকুর। সারা বিশ্বের দরবারে তার নাম যেভাবে ছড়িয়ে পড়েছিল তা আজকের দিনে আমার আর বলার অপেক্ষা রাখে না। এই খেয়া কবিতা তার বিখ্যাত চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা। এই চৈতালি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটা বিশেষ পর্বে রচনা করেছেন। বিশেষ পর্ব বলছি কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশেষ কবিতার সম্ভার, সেই সময়টাকে কতগুলো পর্বে ভাগ করা হয়েছে। সেই পর্বের মধ্যে যে ঐশ্বর্য পর্ব, মানে বিশেষ বিশেষ সুন্দর কবিতা যখন তিনি উপহার দিয়েছেন আমাদের, সেই সময়ের রচনা হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ। আর তারই একটি কবিতা খেয়া। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 12 বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ নামে তার কবিতা ছাপাও হয়েছিল, কিন্তু সেখানে রবি ঠাকুরের নাম প্রকাশ করা হয়নি। পরবর্তীকালে একাধিক কবিতা, একাধিক গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প তিনি আমাদের একভাবে উপহার দিয়েছেন। আর সেই সঙ্গে 12 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের জন্য রেখেছেন অসংখ্য সুন্দর সুন্দর গান বেঁধেছেন তিনি নিজেরই সুরে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই খেয়া কবিতাই আমাদের আজকের বিষয়বস্তু। খেয়া কবিতাটি আলোচনা করার আগে আমরা আরেকবার বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে আমরা কি পেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের দিকে আমরা যদি দৃষ্টি ফেরাই, আমাদের সকাল থেকে রাত শুতে যাওয়ার আগে পর্যন্ত, কিংবা আমাদের জীবনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত, যে কোনো সময়ের যে কোনো ভালো লাগা, যে কোনো দুঃখ, যে কোনো বেদনা, সমস্ত সময়ের জন্যই কবি যেন কিছু না কিছু তৈরি করে গেছেন, কিছু না কিছু লিখে গেছেন আমাদের জন্য। এক অদ্ভুত ভাণ্ডার তিনি উপহার দিয়েছেন আমাদের পাঠকবর্গকে। তার রচনার মধ্যে যেমন আবেগ আছে, তার রচনার মধ্যে তেমনি আছে কল্পনা, তার রচনার মধ্যে তেমনই আছে রোম্যান্টিক একটা বিষয়। তার রচনার মধ্যে এমন কিছু আমরা অভাব লক্ষ্য করি না যেটা তিনি করে যেতে পারেননি। তার রচনায় যেন আমরা পুরো সাহিত্য জগতে সমস্ত কিছুই খুঁজে পাই। একেবারে রসের ভাণ্ডার নিয়ে হাজির হয়েছেন তিনি। সে রস করুণার রস থেকে শুরু করে হাস্যরস, কিংবা যে কোনো সিচুয়েশনের রস তিনি আমাদের সব সময় পরিবেশন করেছেন। রবীন্দ্রনাথের কথা বলতে গেলে শেষ করা কঠিন হয়ে যাবে, কাজে সেই বৃহৎ পরিসরে পদার্পণ না করে আমরা সরাসরি চলে যাব তার আজকের কবিতা খেয়া। এই খেয়া কবিতা রচনা করেছিলেন কবি 1302 বঙ্গাব্দে
চৈত্র মাসে চৈতালি কাব্যগ্রন্থে প্রকাশ হয়েছে, আগেই বলেছি। এই চৈতালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা যেহেতু চৈত্র মাসে রচনা, তাই চৈত্র মাসের ফসল হিসাবে তার নামকরণ হলো চৈতালি। আর এই খেয়া কবিতাটা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের এক নাগর নামক এক নদীর তীরবর্তী ছোট্ট একটা গ্রামে বসবাসকালীন অবস্থায়। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুর পরিবারের জমিদারি, তা কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এক বিস্তৃত এলাকা জুড়ে ছিল, এবং সেই জমিদারি দেখাশোনার কাজে কবিগুরুকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যেতে হয়েছে। সেই সময়ে পতিশর নামক একটা গ্রামে, বাংলাদেশের একটা বিখ্যাত ছোট্ট গ্রাম, সেখানে তিনি ওই নাগর নদীর তীরে বেশ দীর্ঘদিন বসবাস করেছিলেন। তোমরা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির নাম শুনে থাকবে, বাংলাদেশে যা এখনও আছে। সেই কুঠিবাড়িতে বসবাসকালে রবীন্দ্রনাথ বহু কাব্য, বহু গল্প, বহু উপন্যাস রচনা করেছিলেন। তারই একটা হচ্ছে খেয়া। সম্ভবত 1891 জানুয়ারিতে প্রথম তিনি এই পতিশরে পদার্পণ করেছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে 1937-এ তার শেষবারের মতো সেই স্থানে যাত্রা। এই স্থানে বসবাসকালে রবীন্দ্রনাথ কিন্তু এই স্থানের বহু আধুনিকীকরণের কাজে নিজেকে লিপ্ত রেখেছেন। আর সেই সময়ে এই নাগর নদীতে যে ছোট্ট খেয়া পারাপার তিনি দেখেছেন, সেই দেখার উপর ভিত্তি করেই যেন এই খেয়া কবিতাটা তিনি রচনা করলেন। এবার আমরা সরাসরি চলে আসব এই খেয়া কবিতায়। আর একটা কথা তোমাদের সামনে বলবো, একেবারে কবিতায় ঢোকার আগে তোমরা অনেকেই একটা টাইমিং দাও যে কবিতায় আমি কখন ঢুকছি। আমি সকলকে বলবো এটা করো না। একটা কবিতা, একটা গল্প, একটা উপন্যাস জানতে গেলে তার আগে এবং পেছনের কিছু বিষয় জানতে হয়, তা না হলে সমগ্র কবিতাটা অত সহজভাবে কিন্তু আত্মীকরণ করা যায় না। এবং সেই জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। দেখার পর যারা আজকের ভিডিও প্রথম দেখছো, তাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নোটিফিকেশানের জন্য। আর আমার চ্যানেলে আমি চেষ্টা করি যে কোনো বোর্ডের যে কোনো রকমের সাহিত্য তোমাদের জন্য পরিবেশন করতে। কাজেই তোমরা তোমাদের প্রয়োজনীয় যে কোনো পাঠ্য বিষয়, আর বাংলার যে কোনো পাঠ্য বিষয় তোমাদের যদি মনে হয় আমার কাছ থেকে তোমরা শুনতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার চোখে যদি সেটা পড়ে, আমি অবশ্যই তোমাদের জন্য সেটা পরিবেশন করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের কবিতা খেয়া। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। প্রথমেই আমরা দেখছি একটা ছোট্ট খেয়া, অর্থাৎ ছোট্ট নৌকার পারাপারের কথা, মানে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াতের কথা রবীন্দ্রনাথ এখানে উল্লেখ করেছেন। যেন সেই যাওয়া আসা স্রোতে ভাষা, সেই কথারই পুনরাবৃত্তি করছেন কবি কবিতার শুরুতে। এখানে কবি বলেছেন দুই তীরে দুই গ্রাম, মানে নাগর নদীর দুই তীরে দুটো গ্রামকে প্রত্যক্ষ করেছেন কবি, এবং কবি দেখেছেন একটা নদী এই দুই গ্রামকে আলাদা করে দিয়েছে। আমরা এটাও জানতে পারি এই নাগর নদী কিন্তু ভারত বাংলাদেশের মধ্যবর্তী, মানে একটা সীমান্তবর্তী নদী। এই দুটো গ্রামকে নিকটে আনার সাথে সাথে এই নদী যেন আমাদের দুটো প্রতিবেশী দেশকেও নিকটবর্তী করে তোলে। কাজেই ছোট্ট গ্রামের সাথে সাথে আমরা যেন এই দুটো প্রতিবেশী দেশের একটা আত্মীকরণ, মিলনের রূপকেও কল্পনা করতে পারি, সেটা চেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, এই নদীর খেয়া গ্রামের এক পাড় থেকে অন্য পাড়ে, মানে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে নিত্য যাতায়াত করে এবং এ প্রান্তের মানুষকে ও প্রান্তে পৌঁছে দেয়। কখনো কোনো গ্রামের মানুষ কর্মশ্রান্ত, মানে কর্মক্লান্ত দিনের শেষে ঘরে ফেরে এই খেয়ায় করে, আবার কখনো ঘর হতে মানুষ বেরোয় তার কর্মজগতে এই খেয়ায় করে। এই যে একটা যাতায়াত, এই যাওয়া আসা, এই বিষয়ের প্রতি কবি দৃষ্টি আনতে চাইলেন, এবং সেই সাথে কবি একটা মিলনের দৃশ্য তুলে ধরেছেন। বলছেন এই খেয়া একটা গ্রামের সাথে আর একটা গ্রামের যেন মিলনের একটা চাবিকাঠি হয়ে ধরা দিচ্ছে আমাদের সামনে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, একে অপরের সাথে প্রচণ্ডভাবেই জানাশোনা হয়ে আছে।
সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ এই খেয়া পারাপার করে এবং এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করে বিভিন্ন কাজের সূত্রে অথবা তাদের মনের ইচ্ছার প্রয়োজনে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, পরের অংশেই আমরা দেখছি কবি একটা বিশেষ দার্শনিক কথা বললেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন করে গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা সুধা কত তৃষ্ণা সুধা। এই যে অংশটা, এই অংশকে কবি একটা বিশেষ সাম্প্রদায়িকতার দাঙ্গা মানে হানাহানি একটা বিশেষ রূপ দিয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে আগের অংশে কবি একটা গ্রামের দৃশ্যের সুন্দর জীবনের বর্ণনা দিয়েছেন। কবি যেন বলতে চাইলেন গ্রাম্য জীবন আর এই নগর দাঙ্গার যে পরিবেশ, সেই দুয়ের মধ্যে যেন একটা বিস্তর ফারাক। কবি বলছেন সেই সময়ে সেই নাগর নদীর তীরবর্তী যে গ্রাম দুটো, তারা যে জীবনের মধ্যে বসবাস করছে, তারা এই বহির্বিশ্বের সন্ধান হয়তো রাখে না। যে বহির্বিশ্বে প্রতিনিয়ত দাঙ্গা, লড়াই, হিংসা, বিভিন্ন রকম হানাহানি লেগে রয়েছে। আমরা জানি এই যে বললাম 1302 বঙ্গাব্দ বা 1891, এই যে সময়টা, এই সময়টা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যান্য কবিতাতেও লিখেছেন যে বিভিন্ন সাম্রাজ্যবাদী দল শুধু ভারতবর্ষে কেন, পৃথিবীর বিভিন্ন স্থানে যে বারে বারে এসেছে, তারা কিন্তু একইভাবে সারা জীবন ওখানে বসবাস করতে পারেনি। মুকুট মাথায় কিন্তু এক রাজার চিরস্থায়ী হয় না, মুকুট স্থানান্তরিত হয়। মুকুট যেমন একদিন একজন রাজার মাথায় ওঠে, সেই মুকুট একদিন সেই রাজার মাথা থেকে খুলেও দিতে হয় বা খুলে নেওয়া হয়। এটাও যেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চাইলেন। কবি বলেছেন আমাদের ভারতবর্ষে যেমন সেই শক, হুন, পাঠান, মোগল বিভিন্ন সাম্রাজ্যবাদী দল বারে বারে এসেছে, বারে বারে আমাদের দেশকে বিভিন্নভাবে শোষণ করেছে, অত্যাচার করেছে সাধারণ মানুষের প্রতি। সেই সাম্রাজ্যবাদী দল কিন্তু স্থায়ী হয়নি। একদিন না একদিন কালের স্রোতে তাদের ভেসে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে দেশ ছেড়ে। মুকুট তাদের খুলে রাখতে হয়েছে, তাদের যে বিজয় পতাকা সেটাও কিন্তু খুলে রাখতে হয়েছে, সমর্পণ করতে হয়েছে অন্য পরবর্তী নূতনের কাছে। ঠিক তেমনি এই যে ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশে একেবারে দাপিয়ে রাজত্ব করেছে, তাদেরও একদিন অন্তিম পর্ব আসবে। কবি বিশ্বাস করতেন যে বিদেশি শক্তির কাছে আমাদের দেশ একদিন জয়ী হবেই, এই বিদেশি শক্তি একদিন পরাজিত হতে বাধ্য। সে কথাই কবি যেন বারে বারে তার বিভিন্ন কবিতার মধ্যে বলে যেতে চেয়েছেন। এই খেয়া কবিতার এই অংশ যেন কবি সেই কথাই আবার বললেন যে কোনো জয়ই চিরস্থায়ী হতে পারে না, যে কোনো জয়ের পেছনেই যেন একটা মর্মান্তিক পরাজয় লুকিয়ে থাকে। কাজেই জয় আমাদের জীবনে অবশ্যম্ভাবী, নিশ্চিত এবং সেটা ভালো শুভদায়ক বিষয় হতে পারে, কিন্তু সেটার জন্য আমরা যেন উচ্ছ্বসিত হয়ে আর বাকি মানুষদের ওপর অত্যাচার না করি। আমরা যেন আমিত্বকে ভুলে সেই জয়টাকে ভালোভাবে কাজে লাগাই। সেটা যখন আমরা করি না, তখনই কিন্তু আমাদের জীবনে একটা চরম পরিণতি নেমে আসে, যেটা আমাদের জীবনে আর সুখের হয় না, শুভ কিছু হয় না। যেটা কবি আমাদের এই কবিতার মধ্যে আবার বললেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, সারা পৃথিবীর মধ্যে কত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে ঝগড়া, লড়াই, কত সর্বনাশ মানে এক দলকে জয়ী হতে গেলে আর এক দলের সর্বনাশ হবেই। আমরা এই যে বিভিন্ন রকম যুদ্ধ দেখেছি, সাম্প্রদায়িকতার যে লড়াই আমাদের দেশে পৃথিবীর সর্বত্র হয়েছে, সেখানে কিন্তু বলি হয়েছে সাধারণ মানুষ, সর্বনাশ হয়েছে আমাদের বহু দেশের বহু সাধারণ মানুষের, বলির শিকার হতে হয়েছে তাদের। কবি সেই সর্বনাশের কথা বলেছেন। নূতন নূতন করে গড়ে ইতিহাস, সমগ্র পৃথিবীর বুকে নতুন নতুন বহু ইতিহাস গড়ে ওঠে। সাম্রাজ্যবাদীদের নতুন নতুন পর্ব তৈরি হয়, নতুন ইতিহাস তৈরি হয়। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে মানে আমরা দেখেছি সমুদ্রের জলোচ্ছ্বাস যখন তরঙ্গ আকারে বালুকা রাশির ওপর আছড়ে পড়ে, তখন একটা ফেনা হয়, কিন্তু সেই ফেনা কখনোই চিরস্থায়ী হয় না, নিমেষে ধূলিসাৎ হয়ে যায়, নিমেষে সেই ফেনা যেন আবার কোথায় মিলিয়ে যায়। এই যে দ্বন্দ্ব, লড়াই,
ঝগড়া এগুলোও কিন্তু চিরস্থায়ী হয় না, জয় এগুলো কিন্তু চিরস্থায়ী হয় না, সে ফেনার মতো আবার সেটা নিমেষে মিলিয়ে যায়। মানুষের জীবনে কখনোই সুখ চিরস্থায়ী হয় না, সুখ দুঃখ যেন একটা পারস্পরিকভাবে পরপর পরম্পরা হয়ে এসে বসবাস করে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, আমাদের যে রক্ত প্রবাহ, আমাদের সে জীবনের রক্ত প্রবাহের মধ্যে এই সুখ দুঃখ যেন ফেনীভূত হয়ে ওঠে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, ফুটে মানে ফুটে ওঠা, আর টুটে মানে চূর্ণ হওয়া। কবি এই ছোট্ট দুটো শব্দের মধ্যে জীবনের দুটো বড় দার্শনিক তত্ত্ব তুলে ধরেছেন। বলছেন সোনার মুকুট, আমাদের যখন জীবনে কোনো ভালো কিছু আসে আমরা সেখানে যেন একেবারে উৎসাহ মানে ভীষণভাবে বিগলিত হয়ে পড়ি, উচ্ছ্বাস প্রকাশ করি। সেই সোনার মুকুট কিন্তু যেমন ফুটে ওঠে আমাদের জীবনে, প্রস্ফুটিত হয়, তেমনই কিন্তু ঝরে পড়ে। ফুল যেমন একটা সুন্দরভাবে ফুটে ওঠে দিনের প্রথম লগ্নে, দিনের শেষে সেই ফুল যেমন আবার ঝরে পড়ে, ঠিক তেমনভাবেই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কখনো কিন্তু চিরস্থায়ী হয় না, সেগুলো যেমন আসে আবার এক সময় সেগুলো চলে যায়। তোমরা দেখবে আমাদের সাধারণ জীবনে, একটা সাধারণ জীবনের যে প্রতিচ্ছবি আমরা দেখি প্রতিনিয়ত, সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সাহিত্য জগতে হতে পারে কিংবা আমাদের বিনোদন জগতে হতে পারে, যে কোনো জগতে হতে পারে। সেখানে বিভিন্ন যে শিল্পী, এক এক সময় এক এক শিল্পী সাহিত্যিক কবি তারা ওঠেন, ভীষণভাবে পাঠকদের মনোরঞ্জন করেন, দর্শকদের মনোরঞ্জন করেন, কিন্তু তারা চিরস্থায়ী হন না। আবার একদল নতুন শিল্পী, একদল নতুন মানুষ, একদল নতুন সকল নিজেদের নতুন গুণ নিয়ে আবির্ভাব হয়, ফলে দর্শকের মনে বা শ্রোতার মনে অথবা আমাদের যে পাঠক মনে আবার নতুনের জায়গা হয়। কাজেই কোনো কিছু স্থায়ী নয়, সব কিছুই যাওয়া এবং আসা। খেয়া ঘাটে খেয়া যেমন নিত্য যাওয়া আসা করে, ঠিক তেমনই আমাদের জীবনের কোনো কিছুই স্থায়ী নয়। বারবার রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলতে চেয়েছেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ জীবনে, রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছরের ঊর্ধ্বে বেঁচেছেন এবং সেই দীর্ঘ জীবনে তিনি প্রচুর দুঃখের সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই দুঃখকে জয় করার জন্য তিনি এই মূল সূত্রকে বুঝতে শিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন জীবনের এই দার্শনিক তত্ত্বকে, যে এই দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী নয়, এই দুঃখের পরেই আসবে সুখ। আবার যখন সুখটা আসে তখনও কিন্তু উচ্ছ্বাস প্রকাশের কোনো বিষয় আমরা যেন না রাখি, কারণ তারপরেই দুঃখ আসবে। কাজে আমাদের যে জীবন, সেই জীবনটাকে আমরা যেন সঠিক মাপকাঠির মধ্যে মানে অতিবাহিত করি, এটাই কবি বলতে চাইছেন। নদীতে যেমন খেয়া একটা ছোট্ট নৌকা, ঠিক তেমন আমাদের যে জীবন স্রোত, আমাদের যে জন্ম থেকে মৃত্যু, সেখানে আমাদের এই জীবনটাও যেন একটা খেয়া নৌকার মতো, সে আসে আবার সেটা চলে যায়। এইভাবেই যেন নিত্য যাওয়া আসার মধ্যেই আমরা অতিবাহিত করি আমাদের জীবন পরিক্রমা। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, কবি সভ্যতাকে অগ্রাহ্য করেননি। জীবনে চলার পথে সভ্যতার প্রয়োজনীয়তাকে কবি স্বীকার করেছেন। আমাদের এই যে বিজ্ঞানের অগ্রগতি, সভ্যতার এই যে অগ্রগতি, সেটা প্রয়োজন। কবি বলেছেন সভ্যতার প্রয়োজন আছে, তৃষ্ণা, সভ্যতার যে তৃষ্ণা, সভ্যতার যে ক্ষুধা, সেটা সত্য এবং সেটা প্রয়োজন। কিন্তু তারপরে কবি বলছেন উঠে কত হলাহল, এই সভ্যতার জোয়ারের সাথে বিষ উঠে আসে। হলাহল মানে বিষ। আমরা জানি সমুদ্র মন্থনের সময় দেবতা বা অসুরের দল অমৃত সন্ধান করতে চেয়েছিলেন, যে অমৃত ভক্ষণ করলে মৃত্যু থেকে চির অমর হয়ে যাওয়া যায়, মৃত্যুকে জয় করা যায়। কিন্তু সেই অমৃত যখন সমুদ্র থেকে ওঠানোর চেষ্টা করেছিলেন তখন হলাহল বিষ উঠে এসেছিল, যে বিষ গলদ্ধকরণ করেছিলেন কে? আমাদের মহাদেব, এবং সেই বিষ গলায় ধারণ করে তিনি হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। কাজেই জীবনের সভ্যতা যেমন সত্য, তেমন এই বিষও সত্য। অর্থাৎ সভ্যতার সাথে সাথে বেশ কিছু হানিকর দুর্যোগ আমাদের জীবনে নেমে আসে, যেগুলো আমাদের জীবনে ক্ষতির কারণ। কাজেই আমাদের জীবনের এই ক্ষতির দিকটা আমাদের সত্য হিসাবে মেনে নিতে হবে, কিন্তু আমরা যেন ভালোকে নিই, আমরা যেন খারাপকে পরিত্যাগ করি, এটাই কবি যেন এখানে বলতে চাইছেন। এই
খারাপ দিকটা অনিবার্য, সেটা আসবেই, কিন্তু সেটাকে এড়িয়ে চলা আমাদের নিজেদের ওপর নির্ভর করছে। আমাদের জীবনে অনেক পথ খোলা আছে, কিন্তু কোন পথে গেলে আমরা সঠিক সত্যের সন্ধানটা পাবো, সত্যকারের মোক্ষ লাভ করব, ঈশ্বরের কাছাকাছি পৌঁছাবো, সেটা কিন্তু আমাদেরই নিজেদের চয়েস। আমাদের নিজেদের ঠিক করতে হবে আমরা কোন পথটা বেছে নেব। কবি বারে বারে বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অতএব বিপদ সত্য, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবেই, বিপদ অনিবার্য, কারণ সুখের সাথে দুঃখ অনিবার্য। কিন্তু সেই বিপদকে জয় করার কৌশলটা আমাদের জানা দরকার, এবং তার জন্য কার শরণাপন্ন হতে হবে? ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। ঈশ্বরের কাছে আমি যেন কখনো প্রার্থনা না করি যেন আমি বিপদে না পড়ি, আমি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বিপদের সময় আমি যেন স্থির থাকতে পারি আমার ভাবনায়, আমি যেন অবিচল থাকতে পারি আমার চিন্তায়, আমি যেন ভেঙে না পড়ি, আমি যেন হতাশগ্রস্ত হয়ে না পড়ি, আমি যেন মৃত্যুকে বেছে না নিই। কবিগুরু রবীন্দ্রনাথের জীবনের সেই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কবি প্রচুর মৃত্যু দেখেছেন। তার প্রিয় মানুষের মৃত্যুর যেন মিছিল লেগে গেছিল কবির জীবনে, কিন্তু কবি বেঁচে ছিলেন। কিভাবে বেঁচেছিলেন? আমাদের মতো সমগ্র বিশ্বের মানুষের মধ্যে বেঁচেছিলেন, পরম রসিকতার সাথে নিজের জীবনকে অতিবাহিত করেছেন কবি। কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু বেশ রসিক মানুষ ছিলেন। আসলে তিনি জীবনের মূল সত্যটাকে অনুসন্ধান করতে পেরেছিলেন, যেটা অনিবার্য। মানুষ যখন জন্ম লাভ করে, পৃথিবীতে একটা শরীর নিয়ে জন্মায়, তখনই কিন্তু তার জীবনের শেষ নির্ধারিত হয়ে যায়। তার জীবনের যে কি ঘটনা সেটা কিন্তু ঈশ্বর স্থির করে দেন। আমাদের হাতে কিচ্ছু নেই, একটা পাতাও নড়বে না ঈশ্বরের মহিমা ছাড়া। হয়তো তোমরা বলতে পারো তাহলে কি বিজ্ঞান ভুল? বিজ্ঞান ভুল নয়, সমস্ত জীবনের সব কিছুই অনিবার্য, অনিবার্য নিয়মেই আমাদের জীবনে সবটা আসবে, কিন্তু সেই সময়টা আমাদের স্থির থাকতে হবে। আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন সুখে নিজেকে ভাসিয়ে নিয়ে না যাই। ঠিক তেমনভাবে কবি বলেছে, নদীতে স্রোত আসে, কিন্তু সেই স্রোতের মধ্যেও খেয়া, ছোট্ট খেয়া নৌকাটা দিকভ্রান্ত যেন না হয়, সে এপার থেকে ওপারে একই যাওয়া আসার কাজটা যেন করে চলে। সেরকমই আমাদের জীবনটা, কবি এটাই বলতে চাইলেন। উঠে কত হলাহল, উঠে কত সুধা, অর্থাৎ বিষের সাথে সাথে সুধা, অমৃতও আমাদের জীবনে আসে। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই লাইনটার মধ্য দিয়ে কবি বোঝাতে চাইলেন এই গ্রামের যে জীবন, মানুষের জীবন, সেটা কিন্তু একটা অনাড়ম্বর জীবন। এই গ্রামের মানুষ, এখন গ্রাম অনেক সভ্য, অনেক উন্নত, কিন্তু তৎকালীন যে গ্রামের চিত্র রবীন্দ্রনাথ দেখেছেন, সেই গ্রামের মানুষের মধ্যে সভ্যতার আলো ততটা প্রবেশ করেনি। গ্রামের মানুষের মধ্যে ততটা নবজাগরণ বা ততটা যে নগর সভ্যতার যে ঐতিহ্য, সেটা কিন্তু ততটা দেখা যায়নি। তাই গ্রামের মানুষের মধ্যে যেন সরলতাটা একটু বেশি মাত্রায় তিনি লক্ষ্য করেছেন। এই গ্রামের মানুষগুলো একে অপরের মুখের দিকে চেয়ে থাকে, প্রতিনিয়ত একে অপরকে নিয়ে বাঁচে, এটাই যেন কবি বলতে চাইলেন। শুধু হেথা দুই তীরে, নদীর এক তীরে একটা গ্রাম, অপর তীরে আর একটা গ্রাম, কে বা জানে নাম, কেউ কারোর নাম জানে না, হয়তো অচেনা, হয়তো দুই গ্রামের মানুষ, তবুও তারা দুই গ্রামের মানুষের দিকে চেয়ে থাকে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, দোহা মানে দুজন, এই দুই গ্রামের দিকে দুই গ্রাম যেন চেয়ে আছে। অপরদিকে ওই যে বললাম বাংলাদেশ এবং ভারতবর্ষ, আমরা জানি ইংরেজরা তার স্বার্থ সিদ্ধির জন্য এবং আমাদের ভারতবর্ষের উচ্চতলার কিছু রাজনৈতিক চক্র একসময় ভারত বাংলাদেশকে পৃথক করে দিয়েছিল। এটা বহু সাহিত্যিক, বহু কবির জীবনে কিন্তু একটা মর্মান্তিক ক্ষত সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথের কাছেও সেটা ক্ষতর মতো একটা আঘাত এনেছিল। রবীন্দ্রনাথ তাই বারবার করে বিভিন্ন কবিতা, বিভিন্ন উপন্যাস, গল্পে সেই ক্ষতস্থানটা যেন তুলে ধরেছেন। কবি বলছেন, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, যেন বাংলাদেশ এবং ভারতবর্ষ একে অপরের দিকে চেয়ে আছে, দুজনেই যেন দুজনের পরিপূরক। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, নদীর মধ্যে অনেক স্রোত আসবে, ঝঞ্ঝা আসবে, আমাদের জীবনে অনেক খারাপ সময় আসবে, তবু এই খেয়া চলবে, অর্থাৎ আমাদের জীবন কখনো থেমে যাবে না। আমাদের জীবন নদীর স্রোতের মতোই, আমাদের এই খেয়ার মতো আমাদের পার করবে নদীর স্রোতে,
এই খেয়ার মতোই যেন আমাদের জীবন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাবে, অর্থাৎ জীবন থেকে মৃত্যু, এই জীবনের যে খেয়া পারাপার সে কথা কবি যেন এখানে তুলে ধরতে চাইলেন। কেহ যায় ঘরে, কেহ আসে ঘরে। কেউ কাজের সূত্রে ঘরে আসে, কেউ কর্মের জন্য ঘরের বাইরে যায়। আবার এর মধ্যে থেকে কবি এক দার্শনিক কথা বললেন কি না, কারোর জন্ম হয় এই বিরাট পৃথিবী নামক ঘরে, আবার কেউ মৃত্যু বরণ করে এই পৃথিবী নামক ঘর ছেড়ে অনেক দূরে ঈশ্বরের রাজ্যে চলে যায়। অর্থাৎ এখানে জীবন এবং মৃত্যু এই দুই বড় এক সত্যের কথা কবি তুলে ধরেছেন। মানে আত্মা এবং পরমাত্মা, আমরা যে উপনিষদে যে আত্মা পরমাত্মার কথা পেয়েছি, সেই আত্মা এবং পরমাত্মার যে চলাচল সেই কথাই কবি যেন এই কবিতার মধ্যেই তুলে ধরলেন। তাহলে আমাদের খেয়া কবিতার আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছ, বা তোমাদের সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ক্লাস 9-এর পাঠ্য কবিতা হিসেবে খেয়াটা পাচ্ছ, সেখানে কিন্তু তোমাদের এই খেয়া কবিতার থেকে খুব বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। সেখানে বড় প্রশ্ন বলতে এই একটাই প্রশ্ন, পুরো কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বুঝছো তোমরা, খেয়া এখানে দুই সত্য, দুটো নদী, মানে একটা নদীর যে দুই প্রান্তে দুই গ্রাম, সেই সঙ্গে ভারতবর্ষ বাংলাদেশ, সেই সঙ্গে আমাদের জন্ম এবং মৃত্যু, এই তিনটে দিককে তোমরা উল্লেখ করবে। এই তিনটে দিকের কথা তোমাদের অবশ্যই উল্লেখ করার প্রয়োজন। আর যেটা সেটা হচ্ছে ছোটো ছোটো আকারে বহু প্রশ্ন হতে পারে। কবে প্রকাশ হয়েছিল এই কাব্যগ্রন্থ, মানে কবিতা, কোন কাব্যগ্রন্থে কবিতা তুলে ধরা হয়েছে, কিংবা বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দ বলতে এখানে খেয়া শব্দের অর্থ, কিংবা দ্বন্দ্ব শব্দের অর্থ, কিংবা মুকুট শব্দের অর্থ, টুটে ফুটে শব্দের অর্থ, তৃষ্ণা মানে আমাদের যে আকাঙ্ক্ষার কথা, আমাদের ক্ষুধা, আমাদের যে জীবনের চাহিদার কথা, এই অর্থগুলো, হলাহল অর্থ বিষ, সুধা অমৃত, এই ছোটো ছোটো প্রশ্ন মানে শব্দের অর্থগুলো আসতে পারে। এছাড়া যে কোনো লাইন তুলে তোমাদের প্রশ্ন হলে এই সম্পূর্ণ মিনিংটা তোমাদের কাজে লাগবে। যাই হোক, তাহলে আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।